2004-এ ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ইউরোটা শেষ হয়েছিল চোখের জলে, যখন ফাইনালে গ্রিসের কাছে ঘরের মাঠে পর্তুগাল হেরে গিয়েছিল। এর 12 বছর পরে রোনালদো সেই প্রতিশোধ ঠিকই নিয়েছিলেন, যদিও একটা সময় মনে হয়েছিল ফ্রান্সের মাঠে পর্তুগালের আরও একটা ইউরো এবং রোনালদোর আরও একটা ইউরো বোধহয় তার চোখের জলেই শেষ হতে চলেছে। কিন্তু তারপরে রূপকথার গল্পের মতো পর্তুগাল জিতে নিয়েছিল 2016-র ইউরোটা। এরপরে আরও একটা ইউরো গেছে, কিন্তু 2024-এও এবার ফেভারিট পর্তুগাল। কেন তাদেরকে ফেভারিট ধরা হচ্ছে? কারণ তাদের স্কোয়াড ডেপথ। হ্যাঁ, অনেকগুলো ফেভারিট আছে। আপনি ফ্রান্সের কথা বলতে পারেন, ইংল্যান্ডের কথা বলতে পারেন, সেই কাতারে আপনাকে হয়তো পর্তুগালকেও রাখতে হবে। ইউরোর জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন রবার্তো মার্টিনেজ, এবং যেখানে সেই অর্থে তেমন একটা চমক নাই বললেই চলে। গোলবারের নিচে দিয়েগো কস্তা, রুই প্যাট্রিসিও, জোসে সা আগের মতোই আছেন। ডিফেন্সে রুবেন দিয়াস, দানিলো পেরেরা, অ্যান্টোনিও সিলভা, গনসালো ইনাসিও, নেলসন সেমেদো, জাও ক্যান্সেলো, দিয়েগো দালো, নুনো মেন্দেস, এবং তাদের সঙ্গে জায়গা হয়েছে পেপের। 41 বছর বয়সী পেপে নতুন একটা রেকর্ড করতে যাচ্ছেন। যখন তিনি মাঠে নামবেন ইউরোতে পর্তুগালের হয়ে, তখন সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরোপের সর্বোচ্চ আসরে খেলার রেকর্ডটা পেপের হয়ে যাবে। এবং পেপে কতদিন ধরে এই দলটার সঙ্গে আছেন, এই দলের স্টার্টিং 11-এও তার জায়গা হয়ে যেতে পারে। তবে তার আগে স্টার্টিং 11-এর হিসাব নিকেশ মেলানোর আগে আমরা একটু মিডফিল্ডে চলে যাই। মিডফিল্ডে কে আছেন? ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, রুবেন নেভেস, জাও পালিনিও, জাও নেভেস এবং ওতাভিও। ফরওয়ার্ড লাইনে ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো জোতা, বের্নার্দো সিলভা, জাও ফেলিক্স, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনচেনচাও। এখন কয়েকটা প্রশ্ন আপনার সামনে থাকার কথা। এই পর্তুগাল ইউরোর বাছাই পর্বে যে 10টা ম্যাচ খেলেছে, তার ভেতরে তারা সবগুলোতেই জিতেছে, এবং একমাত্র দল পর্তুগাল যারা বাছাই পর্বে কোনো ম্যাচ হারে নাই, ড্রও করে নাই, একেবারে ক্লিন সুইপে তারা সবগুলো পয়েন্ট নিয়েছে, এবং সব মিলে তারা 36টা গোল করেছে। প্রতিপক্ষ মাত্র 2বার তাদের জালে বল প্রবেশ করাতে পেরেছে। এই রেকর্ডগুলো অদ্ভুত, এবং এই রেকর্ডগুলো একটা দলের শক্তির কথা বলে। দলের কোচকে 2022 বিশ্বকাপের পর থেকেই পর্তুগালের এই দলটার কোচ হিসেবে আছেন রবার্তো মার্টিনেজ। তাকে আপনি চেনেন, বেলজিয়ামের কোচ ছিলেন তিনি। তবে বেলজিয়ামের সোনালি সময়টায় তাদেরকে শেষ পর্যন্ত তিনি সাফল্য এনে দিতে পারেন নাই, এবং টেমপ্লেটটা প্রায় কাছাকাছি। বেলজিয়াম গেল কয়েকটা টুর্নামেন্টে গেছে ফেভারিট হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত বেলজিয়াম কোনো টুর্নামেন্টের ফাইনাল অবধিও যেতে পারে নাই। রবার্তো মার্টিনেজ এবার সেই গেরো খুলতে পারবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন আছে, রোনালদো স্টার্টিং 11-এ থাকছেন কিনা। যে 10টা বাছাই পর্বের ম্যাচের কথা বলা হলো, এই জায়গায় 9টা ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো স্টার্ট করেছিলেন, এবং পর্তুগালও সবগুলো ম্যাচ জিতে নিয়েছে। তাহলে রোনালদোর থাকা না থাকার প্রশ্নের জবাবটা আপনার হয়তো পেয়ে যাওয়ার কথা। অনেকের মাথায় আসলে সেই 2022 বিশ্বকাপের কথাই ঘুরপাক খেতে পারে, যে রোনালদোকে তো একটা সময় বসিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার তিনি আল নাসেরে খেলছেন ঠিকই, কিন্তু মনে হয় না ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া রবার্তো মার্টিনেজ তার দল ভাবছেন বা ভাবার সেই অবকাশ আছে। রোনালদোরই শুরু থেকে শুরু করার কথা। স্টার্টিং 11 বা প্রবাবল 11 অনেক রকম অনেক কিছু হতে পারে। রবার্তো মার্টিনেজের ফরমেশন আগে থেকে আন্দাজ করা একটু মুশকিল, তবে যে কটা জায়গা পাকা সেগুলোকে ধরে যদি আমরা তাদের প্রবাবল 11টা দেখি, তাহলে এক পাশে জাও ক্যান্সেলোকে আপনি রাখতে পারেন লেফট ব্যাকের পজিশনে। রাইট ব্যাকে কে খেলবেন সেটা একটা প্রশ্ন। হয়তো দিয়েগো দালো, অন্য অপশনও সেখানে থাকতে পারে। তবে একটা মিস এই জায়গায় রবার্তো মার্টিনেজের হয়েছে, সেটা হচ্ছে রাফায়েল গেরেরো না থাকা। বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক থাকলে পরে এই ফুল ব্যাক পজিশনগুলোতে আরেকটু বেশি সমন্বয় করার সুযোগ হয়তো থাকতো রবার্তো মার্টিনেজের। সেন্টার ব্যাকে রুবেন দিয়াজের জায়গাটা পাকা, কিন্তু তার সঙ্গে আসলে থাকবেন কে? 3 জনকে আমরা ধরতে পারি। একজন ইগনাসিও, একজন হতে পারেন পেপে, এবং পেপে যে ফর্মে আছেন তিনি স্টার্ট করলেও সেখানে করতে পারেন, এবং অন্য একজন অ্যান্টোনিও সিলভা। এবার চলুন আমরা একটু মিডফিল্ডে যাই। মিডফিল্ডে হতে পারে 4-2-3-1, হতে পারে 4-1-4-1, আমরা জানি না, আগে থেকেই বলে রাখা ভালো। তবে আমরা যদি দুটো মিডফিল্ড ধরে চিন্তা করি, মানে ডাবল পিভট যদি আমরা চিন্তা করি, তাহলে একটা জায়গায় আপনি ভিতিনিয়াকে রাখতে পারেন, আর একটা জায়গায় পালিনিয়াকে রাখতে পারেন। এখন এই দুজনের উপরে বেস করে যদি রবার্তো মার্টিনেজ তার দল সাজান, তার মানে সামনের জায়গাটা অনেক বেশি অ্যাটাকিং। যেখানে বার্নার্দো সিলভার জায়গাটা পাকা, যে দলটায় ব্রুনো ফার্নান্দেজের জায়গাটা পাকা বললেই চলে। ম্যানচেস্টার ইউনাইটেডের দলটাকে মোটামুটি
একাই পুরো মৌসুম জুড়ে তিনি টেনে এনেছেন। বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, অন্য একটা পাশে কে থাকবেন সেটা নিয়ে অনেক রকম কথা হতে পারে রাফায়েল লিয়াও, যার হয়তো এসি মিলানে এই মৌসুমটা খুব একটা ভালো যায় নাই, তবে ওই জায়গায় আরও অপশন আছে। জাও ফেলিক্স, বদলি হিসেবে রুবেন নেভেস নামতে পারেন, হয়তো হতে পারে ডিয়েগো জোতাকে আমরা ওই জায়গায় দেখতে পারি। আর ফরওয়ার্ড পজিশনে ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি যদি ধরেন তাহলে বেঞ্চ থেকে গনসালো রামোস নামছেন, অথবা এমন হতে পারে যে ম্যাচের অবস্থা বা পরিস্থিতির উপরে বিবেচনা করে রোনালদোকে বসিয়ে গনসালো রামোসকেও শুরু থেকে খেলানো হতে পারে। ইউ নেভার নো। রবার্টো মার্টিনেজ সাধারণত তার দল নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেন, তার একটা ফরম্যাট আছে এবং প্রতি ম্যাচের জন্য তিনি আলাদাভাবে তার ওই স্কোয়াড ডেপথটা কাজে লাগান, যেটা তিনি বেলজিয়ামে করেছেন। কিন্তু আমরা জানি না শেষ পর্যন্ত তিনি আসলে পর্তুগালে কেমন করবেন। পর্তুগালের এই যে বাছাই পর্ব, সেই ম্যাচগুলোর উপর ভিত্তি করেই এই প্রবাবল 11টা সাজানো চলে। রোনালদোর শেষ ইউরো বলে দেওয়া যায়, হয়তো রোনালদো এরপরেও থামতে চাইবেন না, কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে ক্রিস্টিয়ানো রোনালদো শেষবারের মতো ইউরো খেলতে যাচ্ছেন। তার শুরুটা হয়েছিল 2004-এ, 2016-তে সর্বোচ্চ সাফল্য। এখন কথা হচ্ছে পর্তুগাল কোনটা ফিরিয়ে আনবে। 2016টাকেই নিশ্চয়ই পর্তুগাল ফেরাতে চাইবে। ইউরোতে যাওয়ার আগে দুটো প্রস্তুতি ম্যাচও পর্তুগাল খেলে যাবে, যার ভেতরে একটা প্রতিপক্ষ আছে তাদের ক্রোয়েশিয়াও। যদিও ওই ম্যাচ নিয়ে হয়তো খুব বেশি পরীক্ষা নিরীক্ষা বা খুব সিরিয়াস হয়তো কেউ হতে চাইবেন না, যেহেতু তার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে মূল আসর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.